নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দালাল পুলিশ, এবং দালালি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে সেই ধরনের পুলিশকে কিন্তু আমরা মনে করি যে মমতা ব্যানার্জির দালালি ছাড়া কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ আর অন্য কিছু করার ক্ষমতা রাখেন না। এই রকম আবহতে, এই রকম একটা পরিস্থিতিতে সামনে 2026 আসছে ভোট, সেই ভোটকে পাখির চোখ করে মমতা ব্যানার্জি কিন্তু একটা নতুন খেলা খেলছেন। যে খেলার পরিণতি আগামী দিনে কি হবে বা কি হতে চলেছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে তারা কিন্তু বেশ একটা চমক দিচ্ছেন কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশে। বলা হচ্ছে জিরো এফআইআর, যে কোনো থানায় এফআইআর, সময় নষ্ট নয়, এসওপি জারি করলো পশ্চিমবঙ্গ পুলিশ। বলছে থানায় গিয়ে হয়রানির দিন শেষ, কিংবা তদন্তের জন্য এক থানার পুলিশকে অন্য থানার এলাকায় গিয়ে তদন্তের নথি জোগাড় করার জন্য অন্য হয়ে সময় নষ্ট করতে হবে না। রাজ্যে এবার যে কোনো গুরুতর অপরাধ ঘটলে অভিযোগকারীকে আর থানার সীমানা নিয়ে ভাবতে হবে না, বরং থানায় পৌঁছে অভিযোগ জানালেই হবে। বাকি কাজ দ্রুততার সঙ্গে করবে পুলিশই। এ ব্যাপারে গত 17 জুন 2025 একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট। সমস্ত জেলা পুলিশ সুপার কমিশনারেট, জিআরপি এবং এসসিআরবি কে পাঠানো চিঠিতে এ ব্যাপারে স্পষ্ট করে জানানো হয়েছে এখন থেকে রাজ্যের যে কোনো থানায় জিরো এফআইআর নেওয়া হবে। অর্থাৎ ঘটনাটি সংশ্লিষ্ট থানা এলাকা না হলেও মামলা রুজু করা যাবে। কি এই জিরো এফআইআর? এই নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএস এর 2023 173/1 ধারা অনুযায়ী কোনো গুরুতর অপরাধ ঘটলে অভিযোগকারী রাজ্যের যে কোনো থানায় গিয়ে অভিযোগ জানাতে পারবেন। এরপর সেই এফআইআর সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে যাদের ভূসীমানার মধ্যে অপরাধটি ঘটেছে। উদ্দেশ্য একটাই, বিচারে দেরি না করে দ্রুত বিচার পাওয়ার পথ খুলে দেওয়া হলো। এসবই কি বলছে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করা হয়েছে, যাতে এ ব্যাপারে জটিলতা এড়াতে ধাপে ধাপে প্রতিটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপে লিখিত, মৌখিক বা ইমেলে অভিযোগ গ্রহণ করতে হবে। ইমেলে এলে 3 দিনের মধ্যে অভিযোগকারীকে থানায় এনে সই করাতে হবে। দ্বিতীয় ধাপে জেনারেল ডায়েরি করতে হবে, যাতে ঘটনার সংক্ষিপ্ত বিবরণী লিখতে হবে। তৃতীয় ধাপে জিরো এফআইআর রেজিস্ট্রেশন, অভিযোগকারী সম্পর্কে সমস্ত তথ্য, নাম, ঠিকানা, ফোন নম্বর, লিঙ্গ, ইমেল, অপরাধের সময়, স্থান, বর্ণনা, সাক্ষী ও প্রমাণ এইসব সিসিটিএনএস এ আপলোড করতে হবে। চতুর্থ ধাপ হচ্ছে অভিযোগকারীর হাতে এফআইআর কপি তুলে দিতে হবে একেবারে বিনামূল্যে। পঞ্চম ধাপ জরুরি পদক্ষেপ, যেমন ধর্ষণ অভিযোগে 24 ঘন্টার মধ্যে মেডিকেল পরীক্ষা করানো বাধ্যতামূলক। এফআইআর ট্রান্সফার 24 ঘন্টার মধ্যে। জিরো এফআইআর একবার রেজিস্টার হলে 24 ঘন্টার মধ্যে তা সংশ্লিষ্ট থানায় ট্রান্সফার করতে হবে সিসিটিএনএস বা নির্দিষ্ট ইমেলের মাধ্যমে। অন্য রাজ্যের ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে কাগজপত্র পাঠিয়ে দিতে হবে। অভিযোগকারীকেও জানাতে হবে এফআইআর এর কোথায় পাঠানো হলো, সেই থানার যোগাযোগের বিশদ তথ্য সহ। ফলো আপ ও নজরদারি, যে থানায় অভিযোগটি পাবে তারা জিরো এফআইআর কে রেগুলার এফআইআর রূপান্তর করবে এবং বিএনএস এর 173/3 অনুযায়ী প্রাথমিক তদন্ত শুরু করবে। রিপোর্টিং বাধ্যতামূলক। প্রতিটি থানায় এখন জিরো এফআইআর কনভারসেশন রেজিস্টার রাখতে হবে, যাতে সমস্ত জিরো এফআইআর সেখানে করতে পারে। রিপোর্টিং বাধ্যতামূলক, একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাতে বলছে
যে প্রতিটি থানায় এখন থেকে জিরো এফআইআর কনভারসেশন রেজিস্টার রাখতে হবে, যাতে সমস্ত জিরো এফআইআর এর তথ্য নথিভুক্ত থাকে। এফআইআর রূপান্তর হলে কেন হয়নি তাও লিখতে হবে। যদি রূপান্তর না হয় এফআইআর অবলিক সিপি রা এসপি অথবা সিপিরা প্রতিদিনের রিপোর্ট এসব এফআইআর অন্তর্ভুক্ত করবেন এবং একজন নোডাল অফিসার নিয়োগ করবেন, যিনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এফআইআর ট্রান্সফার এবং রূপান্তর নিশ্চিত করবেন। গাফিলতি কোনো অবস্থাতেই চলবে না। কোনো থানার ওসি যদি জুডিশিয়াল গ্রাউন্ড দেখিয়ে এফআইআর না নেন, তাহলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী তা হবে ডিউটি পালন না করার শামিল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। অর্থাৎ এই নির্দেশিকায় পরিষ্কার যে অপরাধ ঘটলো, অভিযোগকারীর প্রাথমিক কাজ এখন শুধু পুলিশের কাছে চলে যাওয়া। পুলিশের কাছে পৌঁছে গেলেই তারা কিন্তু এফআইআর নিতে বাধ্য এবং সেই থানার এলাকা না হলেও জিরো এফআইআর। একদম পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে জিরো এফআইআর। ধরুন মেদিনীপুরে কোনো জায়গায় একটা ঘটনা ঘটেছে, আপনি বাগুইআটি থানাতে গিয়ে যদি লিখিতভাবে অভিযোগ জানান, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর এ রূপান্তরিত হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে এবং সেই এফআইআর এর কপি আপনাকে দিতে বাধ্য পুলিশ। এবং সেই যে বাগুইআটি থানা কোন থানায় পাঠালো মেদিনীপুরে, সেই থানার সমস্ত ডিটেলস আপনাকে জানিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছুর পরেও রাজ্যে কি যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, প্রতি মুহূর্তে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, পুলিশ চোখের সামনে দেখছে, তুলসী মঞ্চ ভাঙচুর হচ্ছে, শিব মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এই যে বিভিন্ন রকমের যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেগুলোতে পুলিশ কতটা অ্যাক্টিভ হবে? জিরো এফআইআর নাই বুঝলাম যে মানুষকে পৌঁছতে হবে থানায়, থানায় গিয়ে পৌঁছলেই জিরো এফআইআর হবে, কিন্তু সেই মানুষকে পৌঁছতে দেওয়া হবে তো? সেই মানুষের সুবিধের জন্য রাস্তায় যদি কোনো ঘটনা ঘটে, সেখানে পুলিশ তাদেরকে সহযোগিতা করবেন তো? পুলিশ তাদেরকে আটকাবেন তো? কেউ কাউকে মারছে সেই কাজে পুলিশ তাকে বাধা দেবেন তো? নাকি সেখানে পক্ষপাত দুষ্ট যেরকম ছিল সেইভাবেই থেকে যাবে? এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম পরিবর্তন দেখিনি। গত 17ই জুন এই অর্ডার হয়েছে, তারপরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিরোধীদের, যারা বিরোধী তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে, তাদেরকে ইচ্ছাকৃতভাবে লালবাজারে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি সুকান্ত মজুমদার, তিনি একজন ডাক্তারের সাথে দেখা করতে গেছিলেন ভবানীপুরে, তাকে ভবানীপুর থেকে এবং সেই ডাক্তারকে কালীঘাটের থানায় নিয়ে চলে যাওয়া হয়েছে। কালীঘাটে, এই কালীঘাট বলছি না, লালবাজারে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সুকান্ত মজুমদার এবং সেই ডাক্তারকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারে এবং আজ তারা মুক্তি পেয়েছে। প্রশ্ন হচ্ছে বারবার এই ধরনের ঘটনাই কিন্তু ঘটছে, ভালো বা মন্দ যাই হোক না কেন, কোন রকম তদন্ত হচ্ছে না বিরোধীদের ক্ষেত্রে। তদন্তের আগেই গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর তাদেরকে কোর্ট থেকে জামিন নিতে হচ্ছে বা কোর্টে গিয়ে একের পর এক চর খাচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ। কিন্তু এই জিরো এফআইআর যে শুরু হলো, এই জিরো এফআইআর এর ফায়দা তুলবেন না তো শাসক? এই জিরো এফআইআর এর ফায়দা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নেতৃত্বে 2026-এর আগে, ভোটের আগে তিনি এটাকে কাজে লাগাবেন না তো? কারণ তিনি বাড়িতে বসে মেল করবেন, তার দল বাড়িতে বসে মেল করবে, যে যেখানে থাকবে সে সেখানে বসে মেল করবে এবং সেই মেল কনভার্ট হয়ে যাবে এফআইআর এ। বিরোধীদেরকে ধরতে সুবিধের জন্য কি এই পন্থা? বিরোধীদেরকে আটকাবার জন্য কি এই ধরনের আইনকে একেবারে তাড়াতাড়ি ব্যবহার করার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হলো? এইরকম হাজারো প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠছে, কারণ তিনি পুলিশ মন্ত্রী, তিনি রাজ্যের প্রশাসনের মাথায় বসে আছেন এবং তার বসাকালীন, মানে তিনি যবে থেকে বসেছেন তারপর থেকে রাজ্যে একের পর এক অশান্তি। আপনারা যদি দেখেন দর্শক, এই স্টেটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমরা দেখেছি গরু চুরি, পাথর চুরি, বালি চুরি, আমফান, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, সরকারি চাকরি দেওয়া নেওয়া নিয়ে দুর্নীতি, বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি, নানান দুর্নীতিতে ব্যস্ত। এই রকম একটা পরিস্থিতিতে এই জিরো এফআইআর, এই সেই জিরো এফআইআর কতটা প্রয়োগ হবে রাজ্যে,
সেদিকেই কিন্তু আমরা সবাই চোখ রাখবো। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই জিরো এফআইআর কিন্তু গত 17ই জুন শুরু হয়ে গেছে। তাই আমরা সমস্ত মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, যে যেখানে থাকেন, যখনই বিপদে পড়বেন, আপনি আপনার এলাকা বা অন্য এলাকা যেখানে থাকবেন, সেই এলাকার যে পুলিশ স্টেশন থাকবে সেখানে বিস্তারিতভাবে আপনি জেনারেল ডায়েরি করুন এবং দেখুন যে সেটা এফআইআর এ রূপান্তর হচ্ছে কিনা, নাকি শুধুমাত্র বিরোধীদেরকে আটকাওয়ার জন্য এই আইনকে প্রয়োগ করে দেওয়া হলো তাড়াতাড়ি। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।